চীন থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, জানালো প্রধান উপদেষ্টা প্রেস উইং। মিয়ানমারে 7.7 মাত্রার ভূমিকম্পে 20 জন নিহত। থাইল্যান্ডে ভবন ধসে প্রাণহানি 3, নিখোঁজ অনেকে, জরুরি অবস্থা জারি। ঈদের ছুটিতে বাড়ি ফিরতে ভোর থেকেই বাসে ট্রেনে ভিড়, মহাসড়কে গাড়ির চাপ, কিছু জায়গায় যানজট, ফেরিঘাটে নেই ভোগান্তি। ঢাকা, খুলনা, রাজশাহী সহ 11 জেলায় মৃদু তাপপ্রবাহ। কাল থেকে আরও তীব্র হবে, এপ্রিল মাস জুড়েই থাকতে পারে এই পরিস্থিতি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। চীনা সরকার ও কোম্পানিগুলোর কাছ থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার শুক্রবার এই তথ্য জানান। বাংলাদেশি কর্মকর্তারা এবং ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন জানান, প্রায় 30টি চীনা কোম্পানি বাংলাদেশে এক্সক্লুসিভ চায়না ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে $1 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। প্রধান উপদেষ্টা বাংলাদেশের উৎপাদন খাতে বিনিয়োগে চীনের বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার পর এই প্রতিশ্রুতি এসেছে। চীন মংলা বন্দর আধুনিকায়ন প্রকল্পের জন্য প্রায় $400 মিলিয়ন ঋণ দিতে চায়। এছাড়া চায়না ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের উন্নয়নে $350 মিলিয়ন এবং প্রযুক্তিগত সহায়তার জন্য $150 মিলিয়ন দেওয়ার পরিকল্পনা করেছে। বাকি অর্থ অনুদান ও অন্যান্য ঋণের মাধ্যমে আসবে। নেপাল, ভুটান ও ভারতের 7 সিস্টার্সের সঙ্গে বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বেইজিংয়ের দ্য প্রেসিডেন্সিয়ালে চীনা ব্যবসায়ীদের সঙ্গে একটি বিনিয়োগ সংলাপে এই মন্তব্য করেন তিনি। বলেন, নেপাল ও ভুটানের সমুদ্র বন্দর নেই, ফলে আন্তর্জাতিক বাজারে তাদের যদি অবস্থান করতে হয় তাহলে বাংলাদেশের ভেতর দিয়ে যেতে হয়। তাদের পণ্য বাংলাদেশের ভেতর দিয়ে পাঠাতে হয় এবং আনতে হয়। ভারতের 7 রাজ্যকেও বাংলাদেশের সমুদ্র ব্যবহার করতে হবে। এ সময় নতুন বাংলাদেশ গড়ায় চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বানও জানান অধ্যাপক ইউনূস। তুলে ধরেন দেশের বিনিয়োগ বান্ধব নানা সুযোগ সুবিধার কথা। এই আয়োজনের মূল লক্ষ্য বাংলাদেশে ব্যবসা বান্ধব পরিবেশ সম্পর্কে চীনা বিনিয়োগকারীদের ধারণা প্রদান এবং চীনা বিনিয়োগ আকর্ষণ। Nepal, Bhutan, landlocked country. They have no access. নেপাল, ভুটানের বঙ্গোপসাগরে প্রবেশাধিকার নেই। বিশ্ববাজারে তাদের উপস্থিতি জানান দিতে হলে তা বাংলাদেশের মাধ্যমেই হতে হবে। বাংলাদেশের সমুদ্রপথ ব্যবহার করে পণ্য আমদানি রপ্তানি করতে হবে। বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারতের 7 সিস্টার মিলিয়ে নতুন একটি অর্থনৈতিক অঞ্চল তৈরি হচ্ছে। সে কারণেই তাদের ভূ রাজনৈতিক উন্নয়নে বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। They have to pass to Bangladesh. They have to bring things, send things to Bangladesh. বেইজিংয়ে শি জিনপিং, অধ্যাপক ইউনূস শীর্ষ বৈঠকে বড় পরিসরে কথা হয়েছে তিস্তা প্রকল্প নিয়ে। পাশাপাশি গুরুত্ব পেয়েছে চীনা ঋণে সুদ হার কমানো ও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গ। প্রধান উপদেষ্টার এসব আহ্বানে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। দিয়েছেন বাংলাদেশে বিনিয়োগ উৎসাহিতের আশ্বাসও। এছাড়া দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার চুক্তি এবং বিভিন্ন ক্ষেত্রে 8টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীন বাংলাদেশের 2 শীর্ষ নেতা বৈঠক। শুক্রবার সকালে সেখানে উষ্ণ অভ্যর্থনা পান অন্তর্বর্তী সরকার প্রধান। এরপর শুরু হয় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অধ্যাপক ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক। প্রায় 1 ঘণ্টার এই আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে পানি সম্পদ ব্যবস্থাপনা ও বহুল আলোচিত তিস্তা প্রকল্প। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপার কোঅপারেশনের কথা এসছে, সেখানে তিস্তার বিষয়টাও এসছে, তিস্তার এই প্রকল্পের সাহায্যের কথাটাও এসছে। তো আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক, এটা সামনে আরো আমরা যে একটা নতুন স্কেলে যাবে, নতুন অধ্যায় সূচিত হবে। এছাড়া চীনা ঋণের সুদের হার বিষয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। সামনে আসে বিনিয়োগ বাড়ানোর প্রসঙ্গ। এ প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে বিনিয়োগকারীদের উৎসাহিত করার আশ্বাস দেন প্রেসিডেন্ট শি জিনপিং। এই পুরো ভিজিটের একটা অন্যতম দিক ছিল যে চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা। প্রফেসর ইউনূস এটা বলছিলেন
যেখানে আপনি গোয়া ফোরামে আপনি দেখেছেন যে কালকে উনি এটা বলেছেন, আজকে উনি এই কথাটা আবার বলেছেন মিটিংয়ে, এবং সেক্ষেত্রে প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। এ সময় রোহিঙ্গার প্রত্যাবাসনেও বেইজিংয়ের জোরালো ভূমিকা চান অধ্যাপক ইউনুস। পরে প্রেস সচিব জানান, গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে দুই নেতার এই শীর্ষ বৈঠক। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য $73 মিলিয়ন নতুন আর্থিক সহায়তা প্রদান করবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে এই সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে এই তথ্য জানান। পরে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসও বিষয়টি নিশ্চিত করে। এক্স পোস্টে ট্যামি ব্রুস জানান, কর্মসূচির মাধ্যমে 10 লাখের বেশি মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সহায়তা প্রদান করা হবে। বোঝা ভাগ করে নিতে এই ধরনের জীবন রক্ষাকারী সহায়তা গুরুত্বপূর্ণ। রোহিঙ্গাদের সবচেয়ে বেশি সাহায্যকারী দেশ যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী 2017 সাল থেকে ওয়াশিংটন প্রায় $2.4 বিলিয়ন দিয়েছে। গত 14 মার্চ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করছে এবং তাদের কথার সঙ্গে শেখ হাসিনার কথার মিল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে একটি মহল আদালতের মেয়র ঘোষণার রায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা, ভ্যান ও অটো চালকদের মধ্যে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। এ সময় রিজভী বলেন, সরকারকে নির্বাচনের জন্য স্পষ্ট মাস ও তারিখ ঘোষণা দিতে হবে। তিনি আরও বলেন, এর আগে নির্বাচন সুষ্ঠু হয়নি বলে এই জুলাই আন্দোলন হয়েছে। এই সরকার ভোটে নির্বাচিত না হলেও তার জনসমর্থন রয়েছে। অন্যদিকে ইশরাক হোসেন জানান, ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন নিয়ে ন্যায় বিচার পাওয়ার জন্যই আদালতে গিয়েছিলেন। রায়ের মাধ্যমে আইনের শাসনের দৃষ্টান্ত তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যে নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা, এইটা তো আমাদের মানে শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে মানে এটার মানে মিল পাওয়া যায়। কেন এটা হবে? মেয়র পদটিকে দখল করা হয়েছিল, সেটার বিরুদ্ধে যে একটা আইনি ভিত্তি প্রতিষ্ঠা করলাম, সেই বিষয়ে কিন্তু কোনো অ্যাপ্রিসিয়েশন কিন্তু এই মহলটি দেখাচ্ছে না। তাদের আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল যে আমরা একটা আইনের যে শাসন সেটির জন্য আমরা কাজ করে যাচ্ছি। মিয়ানমারে 2 দফা শক্তিশালী ভূমিকম্পের ফলে 20 জনের মৃত্যু হয়েছে। 6টি রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। দেশজুড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া ভূমিকম্পে থাইল্যান্ডে একটি নির্মাণাধীন ভবন ভেঙে পড়ায় 3 জন নিহত হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ। দেশটিতেও জারি করা হয়েছে জরুরি অবস্থা। শুক্রবার সকালে 2 দফা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার। এর মধ্যে একটি মাত্রা ছিল 7.7 এবং আরেকটি মাত্রা ছিল 6.4। ভূমিকম্পের ফলে দেশটিতে বেশ কয়েকজনের হতাহতের খবর মিলেছে। এই সংখ্যা আরও বাড়ার শঙ্কা কর্তৃপক্ষের। প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাগাইং শহরের 10 মাইল উত্তর পশ্চিমে 10 কিলোমিটার গভীরে। দেশটির 6টি রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ভূমিকম্পের ফলে রাজধানী নেপিদোর বিভিন্ন সড়কে ফাটল দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ভবন। শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে ইরাবতী নদীর ওপর ব্রিটিশ আমলে নির্মিত আভা সেতু। ভূমিকম্পের ফলে কম্পন অনুভূত হয়েছে পার্শ্ববর্তী বেশ কিছু দেশে। উৎপত্তিস্থল মিয়ানমার হলেও ভূমিকম্পের সবথেকে বেশি প্রভাব পড়েছে থাইল্যান্ডে। এতে দেশটির রাজধানী ব্যাংককে নির্মাণাধীন 30 তলা একটি ভবন ধসে পড়েছে। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ভবন পরিণত হয় ধ্বংসস্তূপে। ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে পড়ার তথ্য মিলেছে। বাড়তে পারে মৃতের সংখ্যা। আমি ঘুমাচ্ছিলাম। প্রথমে ভেবেছিলাম মনে হয় আমার মাথা ঘুরছে। যখন দেখি পুরো বাড়ি দুলছে, তখনই আমি আমার সন্তানদের নিয়ে টেবিলের নিচে চলে যাই। পরে তাদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়ি। জরুরি অবস্থা জারি করা হয়েছে থাইল্যান্ডেও। দেশটির ভবনগুলো ভূমিকম্প প্রতিরোধক হিসেবে তৈরি না হওয়ায় ক্ষয়ক্ষতি বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া দুর্যোগ পরবর্তী পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসে থাই সরকার। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প হয়েছে। মার্কিন জরিপ সংস্থা USGS বলছে দুপুর 12:20 দিকে হওয়া ভূমিকম্পনে রিক্টার স্কেলে মাত্রা ছিল 7.7। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থল মিয়ানমারে হলেও এর প্রভাব পড়েছে বাংলাদেশ, ভারত সহ আশপাশের দেশে। প্রাথমিকভাবে বাংলাদেশে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পর অনেক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে অনেকে জানিয়েছেন। এর আগে 25 ও 28 ফেব্রুয়ারি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের থেকে এটি 597 কিলোমিটার দক্ষিণ পূর্বে এটির অবস্থান এবং এটার যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে 7.3 রিক্টার স্কেলে। এটাকে আমরা যদি ক্যাটাগরি বলি তাহলে এটা হচ্ছে মেজর ক্যাটাগরি বা তীব্র ক্যাটাগরি। ভূমিকম্পের বৈশিষ্ট্যটাই হচ্ছে যদি কোনো ভূমিকম্প সংঘটিত হয় তারপর পরই আরেকটা আফটার শক হওয়ার বা সেভারাল আফটার শক হওয়ার সম্ভাবনা থাকে। রাজধানী ঢাকা, খুলনা, রাজশাহী সহ 11 জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ, যা শনিবার থেকে তীব্র তাপপ্রবাহের রূপ নেবে। পশ্চিম, মধ্য, উত্তরাঞ্চলে তাপমাত্রা পারদ উঠতে পারে 39 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে এপ্রিল জুড়েই থাকতে পারে তীব্র তাপপ্রবাহ। শীত শেষে প্রাকবর্ষায় প্রকৃতি নেয় রুদ্ররূপ। চৈত্রের খরতাপ শুরু হয় মার্চের শেষ থেকেই। এরই মাঝে শুক্রবার পশ্চিমের জেলা যশোর ও উত্তরের প্রবেশমুখ রাজশাহীতে তাপমাত্রা পারদ উঠেছে 37.6 ডিগ্রি সেলসিয়াস আর রাজধানীতে 36 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে যশোর, খুলনা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, রাজশাহী সহ 11 জেলায় মাঝারি তাপপ্রবাহ বয়ে যাবে আরও কয়েকদিন। এ সময় তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, সেই সাথে ঢাকা বিভাগের কিছু কিছু জায়গাতেও তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং এটা মৃদু ধরনের তাপপ্রবাহ যেটা বয়ে যাচ্ছিল সেটা এমনও হতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে এই মৌসুমে মার্চে প্রথম মৃদু তাপপ্রবাহ দেখা দেয় 13 থেকে 16 মার্চ। তখন সিরাজগঞ্জে 37.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এ মাসে দ্বিতীয় দফায় চলা তাপমাত্রার প্রভাব এপ্রিলে আরও তীব্র হবে। এপ্রিল মাস আমরা সবাই জানি যে এটা বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম মাস, যদিও বর্তমান সময়ে এই প্যাটার্নটা একটু চেঞ্জ হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে জুন মাসেও কিন্তু উষ্ণতা থাকছে। তো এখন পর্যন্ত যেরকম অবস্থা তাতে এপ্রিলের শুরু থেকেই আমরা তাপপ্রবাহ পেতে পারি। আবহাওয়া পূর্বাভাস বলছে কালবৈশাখীর মৌসুম শুরু হলেও 31 মার্চ পর্যন্ত ঝড় বা বৃষ্টির সম্ভাবনা কম। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ। ঘরমুখী মানুষের কারণে সড়ক মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। বিভিন্ন জায়গায় গাড়ির চাপ থাকায় চলাচলে দেখা গেছে ধীর গতি। বৃহস্পতিবার শেষ কর্মদিবসের পর শুক্রবার থেকেই শুরু হয়েছে ঈদের টানা ছুটি। শুক্রবার সকাল থেকেই বাড়ির পথ ধরতে শুরু করেন রাজধানীর বাসিন্দারা। ঈদযাত্রায় সড়ক মহাসড়কে দেখা গেছে গাড়ির চাপ। তেমন ভোগান্তি না থাকলেও কোথাও কোথাও গতি কমে যানবাহনের। শুক্রবার সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঢল নামে গাড়ির। গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা, টঙ্গী, চেরাগালি, গাজীপুরা পয়েন্ট দিয়ে ধীরগতিতে যান চলাচল করতে দেখা যায়। চন্দ্রা ত্রিমোড় এলাকায় একই অবস্থা চোখে পড়ে। আগের ভাড়া ছিল 150 টাকা, এখন ভাড়া হইতেছে 500 টাকা। 1 ঘন্টা যাবত দাঁড়ায় আছি, কোনো গাড়ি আমার নিতেছে না। যানবাহনের চাপ বাড়লেও ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু সংযোগ সড়কে স্বাভাবিক গতিতেই চলাচল করছে গাড়ি। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চলাচল করছে অনেক বেশি। আগে যেমন ঘন্টার পর ঘন্টা জাম খাটছে, এরকম জাম নাই এখন। যানজট তেমন নাই, এটাতে টাঙ্গাইল থেকে এলাঙ্গা পর্যন্ত কোনো যানজট নাই, কিন্তু ওইদিকে আছে, এদিকে যানজট নাই। নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের যানবাহনের চাপ বাড়লেও কোথাও যানজট নেই। যানবাহনের সংখ্যা বেড়েছে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায়। তবে এখন পর্যন্ত যানজট কিংবা কোনো ভোগান্তি নেই। কোনো যানজট ছিল না, একেবারে ফেয়ারলি খুব কমফোর্টলি আসছে। এখন পর্যন্ত আমাদের কাছে আসলে চ্যালেঞ্জ মনে হয়নি। আমরা মনে করছি যে ঈদকে কেন্দ্র করে মানুষের যে বাড়তি উন্মাদনা, যানবাহনের যে চলাচল, সেটা স্বাভাবিক রয়েছে এবং আমরা এখন পর্যন্ত সেটা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলদিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুট হয়ে বেড়েছে যাত্রী ও যানবাহন পারাপার। সোহেলি জাহান,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ঈদ কেনাকাটার খবর। শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে ক্রেতার ভিড়। সুতির পাশাপাশি সিনথেটিক ফেব্রিকের থ্রি পিস ও পাঞ্জাবি কিনতেও ক্রেতার আগ্রহ দেখা গেছে। চাঁদরাত পর্যন্ত পণ্যভেদে রয়েছে 70% ছাড়। এছাড়া বিভিন্ন অফার তো আছেই। শেষ সময়ের কেনাকাটা, তাই নির্বাচিত পোশাকের দোকানেই ঢু মারছেন ক্রেতারা। এক্ষেত্রে ভরসা দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলো। মোহাম্মদপুরের শপিং পাড়া রিং রোডে মিথ লাইফস্টাইলের এই আউটলেট। সংগ্রহে আছে সালোয়ার কামিজ, কুর্তি, পাঞ্জাবি, ছেলেদের ক্যাজুয়াল ও ফর্মাল পোশাক। ঈদ উপলক্ষে এসব পোশাকে আনা হয়েছে উৎসবের আবহ। মিথের হাওয়াই শার্ট ক্রেতাদের মধ্যে জনপ্রিয়। এছাড়া পাঞ্জাবিতেও আগ্রহ আছে বেশ। তরুণদের জন্য রাখা হয়েছে কাবলি সেট। মিথের সব প্রোডাক্ট হচ্ছে আমার খুব পছন্দের, কারণ হচ্ছে আমি মিথের রেগুলার কাস্টমার। তার মধ্যে হাওয়ার শার্টগুলো হচ্ছে আমার খুব ফেভারিট। গরমের জন্য এগুলো খুব উপযুক্ত। হাফাতাগুলো আর কি ইজি হয় আমাদের জন্য। এখানে কালেকশনগুলো খুব ভালো, কাপড়গুলো খুব ভালো, পরে কমফোর্টেবল ফিল হয় একটা। ঈদ কালেকশন তো ভালো এবার, আর এদের কাপড়গুলি কমফোর্টেবল আর কি। ঈদের সালোয়ার কামিজে সিনথেটিক কাপড় ও ভারী নকশা চান অনেকেই। ক্রেতারা জানান, উৎসবধর্মী লুক আনতে হলে এসব অনুষঙ্গ চাই। তাই চাহিদার কথা ভেবে দেশীয় বুটিক্সের পাশাপাশি পাকিস্তানি ও ভারতীয় থ্রি পিসের সম্ভার রেখেছে মিথ লাইফস্টাইল। আমার বাসায় সবারই সিনথেটিকটাই বেশি পছন্দ হয়, তো আমরা সেভাবেই করি। নিজস্ব প্রোডাক্টের পাশাপাশি আমাদের এবার আমরা ইম্পোর্টেড আইটেমও কিছু অ্যাড করেছি। যেমন হচ্ছে আমাদের আনস্টিচ অনেক পাকিস্তানি ড্রেস আমরা অ্যাড করেছি। এছাড়াও আমাদের ইম্পোর্টেড পোলো শার্ট আছে। মিথে বিভিন্ন পোশাকে চাঁদরাত পর্যন্ত থাকছে 70% ছাড়। এছাড়া বাংলা লিংক অরেঞ্জ ক্লাবের আনলিমিটেড 10% ছাড় তো থাকছেই। বাংলা লিংকে আমাদের ক্যাম্পেইন চলছে, অরেঞ্জ ক্লাব গ্রাহকদের জন্য 10% অল প্রোডাক্টে ডিসকাউন্ট পাচ্ছে। ঈদের জন্য তো মূলত পাঞ্জাবি পায়জামা সবাই পছন্দ থাকে। ছোটদের পোশাকেরও বৈচিত্র্যময় সংগ্রহ আছে। ছোটদের পাঞ্জাবি নিতে অনেকেরই পছন্দ এই ব্র্যান্ড। সুতি এবং সিনথেটিক দুই ধরনের কাপড়েই পাওয়া যাচ্ছে ছোটদের পোশাক। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা। জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে আল কুদস কমিটি বাংলাদেশের উদ্যোগে এই মিছিল বের হয়। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও বায়তুল মোকাদ্দাস মসজিদ মুক্ত করার দাবি জানান বিক্ষোভকারীরা। বলেন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন ক্ষমতাসীন দেশ ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞের পক্ষ নিচ্ছে। এসব রাষ্ট্রের প্রধানদের প্রতিও তীব্র নিন্দা জানান তারা। জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ফিলিস্তিন ইস্যুতে কোনো শক্ত অবস্থান না নেয়ায় তাদের কঠোর সমালোচনা করেন বিক্ষোভকারীরা। ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধে ও ফিলিস্তিনকে স্বাধীন করতে মুসলিম নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার স্লোগান দেওয়া হয় মিছিল থেকে। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।